সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা সংক্রান্ত পঞ্চদশ এবং সর্বশেষ ক্লাস। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যেটি আলোচনা করছিলাম আমরা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই যে চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার যে সামগ্রিক তাত্ত্বিক আলোচনা তার একটি সারমর্ম বা সারাংশ আলোচনা করছিলাম। প্রথম দুইটি অংশে আমরা রৈখিক গতি সংক্রান্ত যে অংশ সেটি আলোচনা করেছি এবং পরবর্তীতে কৌণিক গতি সংক্রান্ত যে বিভিন্ন আজকে আমাদের যে রিভিউ ক্লাস চলছিল তার সর্বশেষ ক্লাস, সর্বশেষ অংশ। এখানে প্রথমেই আমরা একটু দেখে নেব যে কেন্দ্রমুখী বলের ধারণা এবং রাশিমালা, যেটি আমরা এর আগে থিওরি ক্লাসে দেখে এসেছি। কেন্দ্রমুখী বল হচ্ছে এমন একটি বল যেটি হচ্ছে কোনো একটি বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুকে বৃত্তাকার পথ বরাবর গতিশীল থাকতে বাধ্য করে বা বৃত্তাকার পথে গতিশীল রাখে, এবং এই কারণে বলটির দিক আসলে সবসময় কেন্দ্রের দিকে। এটি বিভিন্ন ভাবে হতে পারে। মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পৃথিবীর চারপাশে যখন গ্রহগুলি ঘোরে, উপগ্রহগুলি ঘোরে বা চাঁদ ঘোরে, তখন সেটি হচ্ছে পৃথিবীর মহাকর্ষ বলের দ্বারা কেন্দ্রের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে একটি আকর্ষণ লাভ করে, এবং সেই কারণে একটি মোটামুটি বৃত্তাকার কক্ষপথে তারা পরিভ্রমণ করে থাকে। আমরা যখন একটি পাথরের সঙ্গে সুতো বা দড়ি বেঁধে একে ঘোরাতে থাকি, ওই একই ভাবে ওই দড়ি বা সুতাটির মাধ্যমে এখানে একটি কেন্দ্রমুখী বলের সরবরাহ করা হয়, যার কারণে ওই পাথর বা ওই বস্তুটি একটি বৃত্তাকার পথে ঘূর্ণনরত থাকে। তাহলে বৃত্তাকার পথে গতিশীল বস্তু কেন্দ্রের দিকে যেই বল লাভ করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলছি। এবং কেন্দ্রমুখী বলের রাশিমালা আমরা এর আগে দেখেছি, যদি রৈখিক বেগের মান v হয় এবং যদি সেটি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত থাকে, অথবা সেটি যদি ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনরত থাকে, সেক্ষেত্রে f এর রাশিমালা হচ্ছে f = mv²/r অথবা m ওমেগা স্কয়ার r। এর পরবর্তীতে আমরা যেটি দেখেছি, আমরা এটি দেখেছি যে কেন্দ্র বিমুখী বল বলেও একটি ব্যাপার আছে। কেন্দ্র বিমুখী বল হচ্ছে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া স্বরূপ যে বলটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে, সেটিকে আমরা বলছি কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বল। ঠিক আছে, এখন কেন্দ্র বিমুখী বল যেহেতু কেন্দ্রমুখী বলেরই প্রতিক্রিয়া স্বরূপ, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এটুকু জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া মান সবসময় সমান এবং বিপরীতমুখী। অতএব এই বলটিও মানগতভাবে ঠিক কেন্দ্রমুখী বলের সমানই হবে। অর্থাৎ আমরা যদি m ভরের একটি বস্তুকে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে v সমদ্রুতিতে আবর্তিত করি, v সমদ্রুতিতে ঘোরাতে থাকি, সেক্ষেত্রে কেন্দ্র বিমুখী যে বল সেই কেন্দ্র বিমুখী বলটির মান হবে ঠিক কেন্দ্রমুখী বলের সমান, অর্থাৎ mv²/r। অর্থাৎ mv এবং r এই তিনটি রাশি যদি জানা থাকে, সেখান থেকে গাণিতিকভাবে কেন্দ্র বিমুখী বলের রাশিমালাটি বা তার মানটি নির্ণয় করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখেছিলাম কেন্দ্র বিমুখী এবং কেন্দ্রমুখী বলের কিছু উদাহরণ ছিল। একটি হচ্ছে বক্র পথে সাইকেলের গতি। এই যে এটি আমরা দেখেছিলাম যে কোন একটি বক্র পথে সাইকেল যখন বাঁক নিতে যায় তখন সেটিকে অনুভূমিকের সাথে একটি কোণে হেলাতে হয়। সেটি মোটরসাইকেলের ক্ষেত্রে সত্যি, অর্থাৎ এসব দ্বিমাত্রিক যেসব যানবাহন রয়েছে। তাহলে প্রথমে দেখা যাক এখানে আমরা কি কি রাশি ব্যবহার করে থাকি। যদি এমন হয় যে সাইকেল সহ আমাদের আরোহীর ভর হচ্ছে m, সেক্ষেত্রে আমাদের সাইকেল সহ আরোহীর ওজনটি হবে হচ্ছে mg পরিমাণ। সাইকেল যদি v দ্রুতিতে গতিশীল থাকে এবং বাঁকের ব্যাসার্ধ যদি r হয়ে থাকে, এবং সাইকেলের উপরে যে সাইকেল যে কোনাকুনি রাস্তার উপরে একটি বল প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করছে, তার বিপরীতে অবশ্যই রাস্তাও সাইকেলের উপরে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া প্রদান করবে। এখন এই প্রতিক্রিয়াটিকে আমরা এখানে এই যে লাল তীর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি এবং এটি হচ্ছে আর অক্ষর দ্বারা চিহ্নিত হয়েছে। অর্থাৎ সাইকেলের উপরে রাস্তার যে প্রতিক্রিয়া বল সেটি হচ্ছে আর, এবং আর এর সঙ্গে উলম্ব রেখার মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ উলম্ব রেখার সাথে সাইকেলটি যেই কোণে হেলে গিয়েছে সেই হালানোর পরিমাণটি হচ্ছে থিটা। তাহলে এখানে কি হলো, এখানে আমরা হিসাব করে দেখিয়েছি যে এই কোণটি যদি থিটা হয়ে থাকে সেক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে v²/rg। এখানে খেয়াল করো, এখানে কোথাও কিন্তু m এর কোনো ব্যাপার নেই, m রাশিটি এখানে নেই। m রাশিটি এখানে নেই তার অর্থ হচ্ছে এটির সঙ্গে আসলে m সম্পর্কিত নয়। যে কোনো ভরের সাইকেলই হোক না কেন তাকে ঠিক সমান পরিমাণেই হেলাতে হবে কোনো একটি নির্দিষ্ট বেগে গতিশীল হওয়ার জন্য। এখানে দেখো, এখানে ট্যান থিটা কিসের উপর নির্ভরশীল? ট্যান থিটা হচ্ছে v² এর উপর নির্ভরশীল, r এর উপরে নির্ভরশীল এবং g এর উপরে নির্ভরশীল। এখন কোন একটি নির্দিষ্ট রাস্তার বাঁকে নির্দিষ্ট ক্ষেত্রে যেহেতু r এর মান নির্দিষ্ট, অর্থাৎ রাস্তাটি একটি নির্দিষ্ট ব্যাসার্ধেই বাঁকানো থাকে এবং নির্দিষ্ট স্থানে যেহেতু অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ g এর মানটি নির্দিষ্ট, সে কারণে আমরা যেটি করি যেখানে v নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সাধারণত থিটাকে নিয়ন্ত্রণ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা এটিই পেতে পারি যে তাহলে থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স v²/rg। অর্থাৎ এখানে আমাদের খেয়াল রাখতে হবে থিটাটি আমরা কার সঙ্গে মেপেছি, থিটাটি কিন্তু আমরা মেপেছি উলম্ব রেখার সাথে। অর্থাৎ
উলম্বের সাথে সাইকেলটি যত ডিগ্রি কোণে হেলাতে হয় বা একটি মোটরসাইকেলকে নিরাপদে বাঁক নেওয়ার জন্য যত ডিগ্রি কোণে হেলাতে হয় সেই কোণটির পরিমাণ হচ্ছে tan ইনভার্স বি স্কয়ার বাই আরডি। এটি কিন্তু এই কোণ নয়, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে উৎপন্ন কোণ নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা হচ্ছে এরপরে ব্যাংকিং কোণের যে ধারণা এবং রাশিমালা সেটি সম্পর্কে ক্লাস করে এসেছি। ব্যাংকিং এর ব্যাপারটি হচ্ছে এমন যে সাইকেল যেহেতু একটি দ্বিমাত্রিক যানবাহন, সাইকেল নিজেই বেঁকে যেতে পারে, নিজেই অনুভূমিকের সাথে কোনো একটি কোণে কাত হয়ে যেতে পারে। এটি যেহেতু যদি 4 চাকার কোনো গাড়ি হয়, অর্থাৎ যদি কোনো ত্রিমাত্রিক গাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে তার পক্ষে কিন্তু একদিকে কাত হওয়া মুশকিল। সে কারণে রাস্তার বাঁকের স্থানে যেখানে হচ্ছে রাস্তায় একটি বক্রতা রয়েছে, সেক্ষেত্রে রাস্তাটিকেই বাঁকিয়ে বানানো হয়, অর্থাৎ রাস্তার ভেতরের দিক এবং বাইরের দিকে যে উচ্চতা, সেই উচ্চতাটি সমান হয় না, তাদের মধ্যে একটি অনুভূমিকের সঙ্গে একটি কোণ উৎপন্ন করে রাস্তাটি তৈরি করা হয়। এই যে অনুভূমিক রেখার সাথে রাস্তার তলের যে কোণ, তাকে আমরা বলি হচ্ছে ওই স্থানের ব্যাংকিং কোণ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটু পাশ থেকে দেখি, এটি হচ্ছে রাস্তার প্রস্থচ্ছেদ, এই যে এটি হচ্ছে বাঁকের ভেতরের প্রান্ত, এটি হচ্ছে বাঁকের বাইরের প্রান্ত, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটি হচ্ছে এইচ পরিমাণ উচ্চতায় অবস্থিত। এই যে এই নীল রেখাটি হচ্ছে অনুভূমিক রেখা, এই ডি লাল চিহ্নিত অংশটি হচ্ছে রাস্তার প্রস্থচ্ছেদ, অর্থাৎ ডি হচ্ছে রাস্তার প্রস্থ, এবং এখানে এইচ দ্বারা আমরা প্রকাশ করেছি যেটি, সেটি হচ্ছে এই যে এই নিচু প্রান্ত এবং উঁচু প্রান্তের মধ্যে উচ্চতার যে পার্থক্য, সেটিকে আমরা বলছি এইচ। তাহলে দেখো যে যদি রাস্তার ভেতরের পাশ অপেক্ষা বাইরের পাশের উচ্চতা যদি এইচ হয়ে থাকে, তাহলে এই যে এখানে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যেখানে এই কোণটি হচ্ছে থিটা, অর্থাৎ এই যে অনুভূমিকের সঙ্গে রাস্তার উৎপন্ন কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজ থেকে এই যে এটি হচ্ছে কোণের বিপরীত বাহু অর্থাৎ লম্ব, এটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে হচ্ছে অতিভুজ এবং লম্বের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেটি হচ্ছে আসলে সাইন থিটা, অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন থিটা হচ্ছে এইচ বাই টি। এখন এই যে এখানে আমরা ছবিটি আবার দেখছি, যে এটি হচ্ছে আমাদের অনুভূমিক রেখা এবং এর সঙ্গে থিটা ডিগ্রি কোণে রাস্তাটিকে বাঁকানো হয়েছে, অর্থাৎ থিটা ডিগ্রি কোণে যদি রাস্তাটিকে বাঁকানো হয়, সেক্ষেত্রে এই যে রাস্তার যে প্রতিক্রিয়া বল সাইকেলের ক্ষেত্রে যেমন ছিল হুবহু একই অবস্থা, এটি হচ্ছে আমাদের আর, অতএব আর এর দুইটি অংশ আছে, এটি হচ্ছে আর কস থিটা এবং এটি হচ্ছে আর সাইন থিটা। এদের সঙ্গে হচ্ছে আমরা এর আগে হিসাব করে দেখিয়েছি যে এই ক্ষেত্রে একই অবস্থা, যে ট্যান থিটা সমান সমান বি স্কয়ার বাই আর জি, অর্থাৎ থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স বি স্কয়ার বাই আর জি। অর্থাৎ একটি রাস্তাকে যেহেতু একটি নির্দিষ্ট কোণেই বাঁকানো থাকবে, সেখানে আমরা সবসময় দেখবো যে কোনো একটি নির্দিষ্ট রাস্তার জন্য একটি সর্বোচ্চ গতিসীমা আছে। আমরা সাধারণত হাইওয়েতে গেলে অনেক সময় দেখতে পাই যে কোনো একটি বাঁকের আশেপাশে একটি সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডে লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার পার ঘন্টা কিংবা সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার পার ঘন্টা। এই সাইনবোর্ডটি আমাদের আসলে ধারণা দেয় যে এখানে সর্বোচ্চ এত বেগে আমরা নিরাপদে বাঁক নিতে পারবো, তার ব্যবস্থাটি করা হয়েছে, অথবা তার সংশ্লিষ্ট কোণে রাস্তাটিকে বাঁকানো আছে। যদি এর থেকে বেশি কোণে কেউ বাঁক নিতে যায়, সেক্ষেত্রে গাড়িটি হয়তো দুর্ঘটনায় পতিত হতে পারে বা রাস্তা থেকে ছিটকে যেতে পারে কেন্দ্রবিমুখী বলের কারণে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ব্যাংকিং কোণের ধারণা এবং রাশিমালা সম্পর্কে জানলাম। এবারের ঘটনাটি হচ্ছে কলিশন বা সংঘর্ষ। সংঘর্ষের সংজ্ঞাটি আমরা দেখেছি যে দুটি বস্তু যদি অতি অল্প সময়ের জন্য কাছাকাছি আসে, তখন একে অপরের উপরে খুব বৃহৎ একটি বল প্রয়োগ করে এবং এর ফলে এদের গতির হঠাৎ এবং ব্যাপক পরিবর্তন ঘটে, তখন এই ঘটনাটিকে বলা হয় হচ্ছে সংঘর্ষ। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যদি অনেক বৃহৎ বল ক্রিয়া করে গতির অনেক বিশাল একটি পরিবর্তন করে, তখন এই ঘটনাটিকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ। এখন সংঘর্ষ আমরা দেখেছি, সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি নাম হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা হচ্ছে একটু স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ বা এদের বলতে কি বোঝায় সেটি আবার একটু দেখে নেব। স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশনের যে সংজ্ঞাটি, সেটা হচ্ছে যেই সংঘর্ষে ব্যবস্থার ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয়, তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ এই যে এখানে আমরা একটি ঘটনা দেখতে পাচ্ছি যে প্রথমে m1 ভরের একটি বস্তু u1 আদিবেগে গতিশীল ছিল, m2 ভরের আরেকটি বস্তু u2 আদিবেগে গতিশীল ছিল। পরবর্তীতে এদের মধ্যে একটি সংঘর্ষ ঘটলো এবং সংঘর্ষ ঘটার পরে এদের মধ্যে ভরবেগ এবং গতিশক্তির কিছু পরিবর্তন হলো। পরিবর্তন হবার পরে আমরা দেখলাম যে m1 ভরের বস্তুটি v1 শেষ বেগ নিয়ে এবং m2 ভরের বস্তুটি v2 শেষ বেগ নিয়ে গতিশীল হলো। তাহলে এই ক্ষেত্রে এই ব্যবস্থাটি যদি স্থিতিস্থাপক সংঘর্ষের হয়ে থাকে, সেক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে আদি ভরবেগ সমান সমান শেষ ভরবেগ, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এবং এখানে বলা হয়েছে যে গতিশক্তিও সংরক্ষিত হবে, অর্থাৎ আমরা বলতে পারবো যে আদি গতিশক্তি সমান সমান
শেষ গতিশক্তি অর্থাৎ হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার, এটি সমান সমান হচ্ছে হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। বাস্তব জীবনে আমরা সাধারণত স্থিতিস্থাপক সংঘর্ষ দেখি না। এই স্থিতিস্থাপক সংঘর্ষ মোটামুটি হতে পারে হচ্ছে গ্যাস অণু কিংবা বিভিন্ন অণু পরমাণু বা আন্তঃপারমাণবিক যে কণার সংঘর্ষ হয় সেটি মোটামুটি প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনএলাস্টিক কলিশন। ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, অর্থাৎ গতিশক্তিটি অন্য কোনো না কোনো একটি শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে আগের মতোই যদি এমন একটি সংঘর্ষ ঘটে থাকে এবং সেটি যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সেক্ষেত্রে আমরা হিসাব করলে দেখতে পাবো যে m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হচ্ছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না, অর্থাৎ আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান নয়। অর্থাৎ আমরা সেখানে দেখবো হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার নট ইকুয়াল টু হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। অর্থাৎ এখানে গতিশক্তি কিছুটা হ্রাস পাবে, সেটি দেখা যাবে হয়তো তাপ হিসাবে কিংবা আলো হিসাবে কিংবা শব্দ হিসাবে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাস্তবে আমরা যেসব সংঘর্ষ দেখে থাকি, দৈনন্দিন জীবনে আমরা যে সকল সংঘর্ষ দেখে থাকি সেটি মূলত অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা যখনই কোনো একটি সংঘর্ষ ঘটে আমরা প্রচন্ড শব্দ শুনতে পাই, এই শব্দ শক্তিটি কিন্তু এই গতিশক্তি থেকেই এসছে, অর্থাৎ শেষ গতিশক্তি কখনোই সমান থাকবে না। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানলাম। এরপরে আমরা যেটি সম্পর্কে জেনেছিলাম সেটি ছিল হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ সৃষ্টিকারী দুটি বস্তুর আপেক্ষিক গতিবেগ যদি সংঘর্ষের পূর্বে এবং পরে একই সরলরেখায় থাকে, অর্থাৎ একটি মাত্রা বরাবর যদি এদের গতি থাকে, তখন সেই সংঘর্ষকে আমরা বলি হচ্ছে একমাত্রিক সংঘর্ষ। এখন একমাত্রিক সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়ে থাকে তখন সেটি হবে হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা যদি একটি ধরে নিই যে m1 এবং m2 ভরের দুটি গোলাকার বস্তু ছিল, এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর u1 এবং u2 বেগে গতিশীল ছিল এবং বস্তু দুটির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বস্তু দুটি v1 এবং v1 এবং v2 বেগে একই সরলরেখা বরাবর একই দিকে চলতে থাকলো। তাহলে এই যে এখানে ঘটনাটি দেখো, এই যে এর আদিবেগ, এই দুটি বেগ একই রেখা বরাবর ছিল এবং এই দুটিও একই রেখা বরাবর আছে। ঠিক আছে, সে কারণে আমরা এটিকে বলছি হচ্ছে একমাত্রিক সংঘর্ষ। তাহলে একমাত্রিক সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়ে থাকে, অর্থাৎ এখানে অবশ্যই আমাদের ভরবেগ সংরক্ষিত আছে, m1u1 এর সঙ্গে m2v2 সমতা আছে এবং একইভাবে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তির মধ্যে একটি সমতার সম্পর্ক আছে। যেহেতু একটি সমতার সম্পর্ক আছে, সেক্ষেত্রে এই দুটি সমীকরণকে সমাধান করলে আমরা v1 এবং v2 এর মানকে m1 m2 u1 এবং u2 দ্বারা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা পাই v1 সমান সমান m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus 2m2 divided by m1 plus m2 into u2। একইভাবে আমরা v2 এর রাশিমালাটি v2 সমান সমান 2m1 divided by m1 plus m2 into u1 plus m2 minus m1 divided by m1 plus m2 into u2। তাহলে এটি হচ্ছে আমাদের v1 এর রাশিমালা। দেখো এখানে ডান পক্ষে যা যা আছে সেগুলো হচ্ছে আমাদের আদি রাশিমালা, অর্থাৎ শুরুতে m1 এবং u1 ছিল, m2 এবং u2 ছিল। আমরা কিন্তু ঠিক এই চারটি রাশি দ্বারাই একে প্রকাশ করেছি। অর্থাৎ আমাদের যদি আদি গতিশক্তি জানা থাকে, দুঃখিত, আদি ভর এবং আদি বেগ জানা থাকে দুটি বস্তুরই, সেক্ষেত্রে কিন্তু আমরা শেষ বেগটি হিসাব করে ফেলতে পারবো এই সমীকরণ অনুসারে। ঠিক আছে, তাহলে এই যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা দেখলাম, এর আবার কয়েকটি বিশেষ অবস্থা আমরা দেখে এসেছি। এই যে এই সংঘর্ষের কয়েকটি বিশেষ অবস্থা রয়েছে। প্রথম বিশেষ অবস্থাটি ছিল যদি m1 এবং m2 সমান হয়, অর্থাৎ এই যে দুটি বস্তু ধাক্কাধাক্কি করছে, এই যে দুটি বস্তুর মধ্যে ঘটে হচ্ছে সংঘর্ষ হচ্ছে, এরা দুজন যদি সমান ভরের হয়, অর্থাৎ এর ভর এবং এর ভর যদি সমান হয়, অর্থাৎ গাণিতিকভাবে যদি m1 সমান সমান m2 হয়, তখন আমরা হিসাব করে যেটি পেয়েছিলাম v1 সমান সমান u2, অর্থাৎ এই যে এটির শেষ বেগ হবে হচ্ছে এটির আদি বেগের সমান, এবং v2 সমান সমান u1, অর্থাৎ এটির শেষ বেগ হবে হচ্ছে অন্যটির আদি বেগের সমান। এখানে দেখো একজনের আদি বেগ অন্যজনের শেষ বেগ এবং এর আদি বেগ হচ্ছে এর শেষ বেগ, অর্থাৎ এরা হচ্ছে বেগ বিনিময় করেছে। সেই জন্যই আমরা বলে থাকি যে যদি দুটি সমভরের বস্তু, এই যে এখানে সমভরের বস্তু, কারণ m1 সমান সমান m2, যদি দুটি সমভরের বস্তু একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, সেক্ষেত্রে তারা পরস্পর বেগ বিনিময় করে, অর্থাৎ প্রথম জনের বেগটি দ্বিতীয় জন অর্জন করে এবং দ্বিতীয় জনের বেগটি অর্থাৎ আদি বেগটি প্রথম জন অর্জন করে শেষ বেগ হিসেবে। তাহলে এটি ছিল আমাদের একটি বিশেষ অবস্থা। আমরা আরেকটি বিশেষ অবস্থা দেখেছিলাম যে যদি u2 সমান সমান 0 হয়ে থাকে, অর্থাৎ এই যে দ্বিতীয় বস্তুটি এটি যদি স্থির হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে v1 সমান সমান m1 minus m2 divided by m1 plus m2 into u1 এবং v2 সমান সমান 2m1 divided by m1 plus m2 into q1।
এই বিশেষ অবস্থাটি কখন ঘটেছিল? এটি ঘটেছিল যখন ইউ টু হচ্ছে 0, অর্থাৎ প্রথমে এটি শূন্য বেগ নিয়ে অবস্থিত ছিল, অর্থাৎ স্থির অবস্থানে ছিল, এবং ধাক্কা লাগার পরে, সংঘর্ষটি লাগার পরে প্রথম বস্তুটি এই পরিমাণ, অর্থাৎ দেখো এখানে কিন্তু বেগটি একটু কমবে, কারণ m1 মাইনাস m2 অবশ্যই পরিমাণে কম m1 প্লাস m2 চাইতে, এবং v2 এর পরিমাণ হবে হচ্ছে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u1, অর্থাৎ এটি মূলত m1 এর এই যে যেটি এসে ধাক্কা দিচ্ছে সেটির ভরের উপরে এটি নির্ভরশীল। এটির ভর যত বেশি হবে আবার এই বেগের পরিমাণটিও তত বেশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে দ্বিতীয় অবস্থাটি দেখলাম, যখন একটি বস্তু স্থির অবস্থানে থাকে তারপরে ধাক্কা লাগার পরে কিন্তু তারা ভিন্ন ভিন্ন বেগে গতিশীল হয়। এরপরে সর্বশেষে একটি অবস্থা আমরা দেখেছিলাম যেখানে m1 লেস দ্যান m2, অর্থাৎ m2 এর তুলনায় m1 এর ভরটি প্রায় নগণ্য। যেমন আমরা যদি একটি বিশাল দেয়ালের সঙ্গে একটি খুবই হালকা একটি টেবিল টেনিসের বল দিয়ে আঘাত করি, আমরা দেখি যে দেয়ালের কিছুই হয় না, কিন্তু টেবিল টেনিস বলটি আবার ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক এই ঘটনাটি আমরা এখানে হিসাব থেকে পেয়েছি। সেখানে আমরা পেয়েছি যে v2 সমান সমান u2, অর্থাৎ এই যে ভারী বস্তুটি কিন্তু তার যেই আদিবেগ সেই আদিবেগ নিয়েই চলতে থাকবে, তার বেগের পরিবর্তন হবে না, এবং প্রথম বস্তুটি অর্থাৎ হালকা বস্তুটি এই যে m1, যেখানে ক্ষুদ্র ভর বিশিষ্ট বস্তুটি, সেটি কিন্তু v1 সমান সমান মাইনাস u1, অর্থাৎ সেটি যেই বেগে গিয়েছিল ঠিক সেই বেগেই আবার ধাক্কা খেয়ে ফিরে আসবে, কিন্তু এখানে একটি মাইনাস রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে বিপরীত দিকে ফিরে আসবে, অর্থাৎ বাউন্স করে উল্টো দিকে গতিশীল হবে। বাস্তবে কিন্তু আমরা ঠিক একই জিনিসই দেখে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবং এরও একটি বিশেষ অবস্থা রয়েছে, যদি এমন হয় যে এই অনেক ভর বিশিষ্ট বস্তুটি যদি স্থির হয়ে থাকে, সেক্ষেত্রে u2 এর মান ছিল 0, u2 এর মান 0 হলে v2 ও 0 হবে, অর্থাৎ স্থির বস্তু যদি একটি স্থির, ধরো তুমি একটি স্থির ট্রাকের সঙ্গে খুবই হালকা কোনো একটি কিছু দিয়ে আঘাত করবে, সেক্ষেত্রে ট্রাকটি কিন্তু স্থিরই থাকবে, কিন্তু যেটি দিয়ে আঘাত করা হয়েছে, ধরা যাক একটি টেনিস বলটি দেখা যাবে তাতে বাউন্স করে আবার ফিরে আসছে, অর্থাৎ তার v1 হবে হচ্ছে মাইনাস u1, তার যে আদিবেগ ছিল সেই আদিবেগের সমান মান, কিন্তু বিপরীত দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের তিনটি বিশেষ অবস্থা ছিল, সেগুলি আমরা দেখলাম। এবারে আমরা যেটি দেখব, আমরা একটি নমুনা সৃজনশীল সমস্যার সমাধান গত ক্লাসেও করেছিলাম, তার আগের ক্লাসে করেছিলাম, আজকেও একটি করব। আমরা প্রথমে সৃজনশীল সমস্যাটি দেখে নেব। এখানে উদ্দীপকে বলা হয়েছে চাটমোহর রেল স্টেশনে রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, পাতদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটি হচ্ছে 1 মিটার, বাইরের পাতটি 10 সেন্টিমিটার বেশি উঁচু। এখানে আরো বলা হয়েছে যে চাটমোহরের অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, বনলতা এক্সপ্রেস 60 কিলোমিটার পার ঘন্টা এবং বেনাপোল এক্সপ্রেস 90 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। তাহলে আমরা যদি একটু অঙ্কটি সমাধান করতে চাই, আগে আমরা হচ্ছে প্রশ্নটি দেখে নেব যে কি কি প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতি সংঘর্ষ কিভাবে সংজ্ঞায়িত করে সেটি আমরা আজকের আলোচনায় আজকে একবার দেখে এসেছি, যে যে ক্ষেত্রে আমাদের হচ্ছে ভরবেগ ধ্রুব থাকে কিন্তু আমাদের যে গতিশক্তি সেটি ধ্রুব থাকে না, সেটিকে আমরা বলছি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে যেটি এখানে বলা হচ্ছে যে সমান ভরের দুটি বস্তু কণার সংঘর্ষে স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় কোন রাশি বিনিময় করে ব্যাখ্যা করে। এখানে আমরা দেখেছি যে স্থিতিস্থাপক একমাত্রিক সংঘর্ষের যে রাশিমালা, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে এরা হচ্ছে আসলে পরস্পর বেগ বিনিময় করে, অতএব এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে চাটমোহরে ব্যাংকিং কোণ কত, এখানে যে তথ্য দেওয়া আছে সেটি দিয়ে আমরা এটি সমাধান করতে পারবো। এবং সবশেষে জিজ্ঞাসা করা হচ্ছে উদ্দীপকের কোন ট্রেনটি চাটমোহরে নিরাপদে বাঁক নিতে পারবে যাচাই করো, অর্থাৎ আমাদের গাণিতিক বিশ্লেষণ করতে হবে এবং তার মাধ্যমে আমরা যাচাই করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু প্রথম অংশটি দেখে আসি, অর্থাৎ গ চিহ্নিত প্রশ্নটি যদি আমরা একটু দেখে আসি, গ চিহ্নিত প্রশ্নটি এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে যে চাটমোহরে ব্যাংকিং কোণ কত। এখানে খেয়াল করো, এখানে তোমাকে কি কি তথ্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রথমে যেটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে চাটমোহরের এইচ সমান সমান 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে আমরা যেহেতু সেন্টিমিটার যেহেতু এসআই একক নয়, তাই আমরা হচ্ছে একে এসআই এককে কনভার্ট করে নিব, রূপান্তর করে নিব, সেটি হচ্ছে 0.1 মিটার। তাহলে এটি হচ্ছে আমাদের এইচ এর মান। এরপরে দেখো আমাদের হচ্ছে ডি বলা আছে যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, অর্থাৎ আমাদের ডি এর মানটি হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এই যে এই দুটি তথ্য আমাদের এখানে দেয়া আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের দেয়া আছে। এবারে আমরা কি জানি, এইচ এবং ডি থেকে আমরা যেটি করতে পারি,
তাহলে আমরা যদি এখন হিসাব করি, আমরা কি জানি? আমরা জানি যে সাইন থিটা, থিটা যদি ব্যাংকিং কোণ হয়ে থাকে তাহলে সাইন থিটা মানে হচ্ছে h/d, অর্থাৎ এখান থেকে আমরা এটিও লিখতে পারি যে থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স h/d, অর্থাৎ এখানে h এবং d এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো সাইন ইনভার্স 0.1 ডিভাইডেড বাই 1, অর্থাৎ সাইন ইনভার্স 0.1। এটিকে হিসাব করে আমরা যেটি পেতে পারি সেটি হচ্ছে 5.739 ডিগ্রি। ঠিক আছে, 5.739 ডিগ্রি মানে প্রায় 5.2 ঘর পর্যন্ত যদি রাখি 5.74 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। ঠিক আছে, তাহলে এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রথম সমস্যাটি সমাধান করে ফেলতে পেরেছি। আমরা বের করলাম যে চাপমোহরের যে ব্যাংকিং কোণ সেটির পরিমাণ হচ্ছে 5.74 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম সমস্যা। প্রথম সমস্যাটি সমাধান হয়ে গেল। এরপরে সমস্যাটি যেটি বলা হয়েছিল, এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে চাটমোহর স্টেশনে রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এত, এবং এখানে আরো কিছু তথ্য দেয়া আছে। তাহলে আমরা যদি এই সমস্যাটিকে সমাধান করি, প্রথমেই দেখো কি কি দেয়া আছে সেটি যদি আমরা ব্যবহার করতে যাই। গ থেকে আমরা কিন্তু একটি তথ্য পেয়েছি। কি তথ্য পেয়েছি? সেই তথ্য পেয়েছি যে আমাদের থিটার মানটি হচ্ছে, আমাদের থিটা হচ্ছে 5.74 ডিগ্রি। এরপরে দেখো এখানে কিন্তু দুইটি বেগের মান দেওয়া আছে, একটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আর একটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। তাহলে আমরা যদি লিখি যে বি বনলতা, তাহলে বি বনলতা কত দেওয়া আছে? এটি বলা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা। 60 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে আমরা একে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করব। হিসাব করে আমরা যেটি পাই সেটি হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি পেলাম যে ভি বর্ণলতা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। এরপরে আরেকটি বেগ এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেসের বেগ, অর্থাৎ ভি বেনাপোল, সেটি হচ্ছে 90 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ 90 কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা এসআই এককে রূপান্তর করে নিই, সেক্ষেত্রে আমরা যেই সংখ্যাটি পাই সেটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর মধ্যে এই যে থিটা যে 5.74, এটি আমরা কোথা থেকে পেলাম? এটি হচ্ছে আমরা গ থেকে পেয়েছি। গ থেকে আমরা যে হিসাবটি সম্পন্ন করেছি, গ থেকে আমরা পেয়েছি থিটা সমান সমান 5.74। তাহলে এই যে তথ্যগুলো আমাদের দেয়া আছে, এগুলো ব্যবহার করে আমরা এখন এই যে চাটমোহরে নিরাপদে কোন ট্রেনটি বাঁক নিতে পারবে সেটি যাচাই করতে পারবো। আমরা যদি একটু হিসাব করি যে চাটমোহরে আমরা যেহেতু থিটা পেয়েছি, আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি যে এর আগে আমরা জেনেছি যে ট্যান থিটা মানে হচ্ছে বি স্কোয়ার বাই আর জি, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এটাও লিখতে পারি, এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে তাহলে ভি মানে হচ্ছে এই যে আর জি নিচে ছিল, এটিকে যদি এসআরই নিয়ে যাও তাহলে ভি মানে হচ্ছে রুট ওভার আর জি ট্যান থিটা। ঠিক আছে, এখানে খেয়াল করে একটি বিশেষ জিনিস, অনেক সময় উদ্দীপকে কিন্তু আমাদের জি এর কোনো একটি ভিন্ন মান দেওয়া থাকে। এখানে কিন্তু বলা আছে চাটমোহরের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটুকু এখানে তালিকায় লিখে ফেলি যে এখানে জি এর মান, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটিও তোমাদের জন্য একটি বিশেষ শিক্ষা। অনেকেই হয়তো উদ্দীপক ঠিক মতো না পড়ে উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে সেটি না দেখেই সরাসরি অঙ্ক করতে শুরু করে দাও এবং যথারীতি ভুল করো। এখানে যদি তোমরা তোমাদের জানা কোনো মান ব্যবহার করে ফেলো, সেটি কিন্তু এই অঙ্কের জন্য ভুল হবে। তাহলে আমাদের এখানে আর এর মান হচ্ছে 500 মিটার, সেটি আমরা একটু লিখে নিই। যেখানে বাঁকের যে ব্যাসার্ধ অর্থাৎ আর, সেটি দেওয়া আছে 500 মিটার। তাহলে দেখো আমরা এখন কিন্তু সবগুলো রাশি জানি। তাহলে আমরা এখন এখানে বলতে পারি এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 500 গুণ জি এর মান হচ্ছে 10 ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 5.74 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব।
তাহলে এটিকে যদি আমরা এখন হিসাবটি সম্পূর্ণ করি, আমরা যে মানটি পাই যে ভি এর মান মোটামুটি 22.42 মিটার পার সেকেন্ড, আমরা মোটামুটি এরকম একটি মান পাই। তাহলে এখন দেখো ভি বনলতা আমরা কত পেয়েছি, ভি বনলতা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। তার অর্থ এখানে এখন আমরা যদি বিশ্লেষণ করতে যাই, আমরা এখানে পাচ্ছি ভি বনলতা ইজ লেস দেন ভি, এবং ভি বেনাপোল এটি হচ্ছে গ্রেটার দেন ভি। ভি কত আমাদের, ভি হচ্ছে 22.42, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নিরাপদ, এই যে এই রাশিটি যে আমরা পেয়েছি এটি হচ্ছে আমাদের নিরাপদ সীমা, অর্থাৎ 22.42 মিটার পার সেকেন্ডের চাইতে কম বেগে বা সমান বেগে যদি কোনো গাড়ি যায় সেটি হচ্ছে নিরাপদ। 22.42 মিটার পার সেকেন্ড থেকে বেশি বেগে যদি কোনো একটি ট্রেন যায় সেটি হচ্ছে অনিরাপদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বনলতা এক্সপ্রেসের যে বেগ সেটি হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড, যা 22.42 থেকে কম, অর্থাৎ সেটি অবশ্যই নিরাপদে 4 ক্রস করতে পারবে। আর বেনাপোল এক্সপ্রেসের বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, যেটি 22.42 থেকে অল্প একটু বেশি, অর্থাৎ এটি কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে না, কাত হয়ে পড়ে যাবে। অর্থাৎ আমরা হচ্ছে এখান থেকে সমাধানটি দিতে পারি বা আমরা রায়টি দিতে পারি যে এখানে বেনাপোল এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস নিরাপদে বাঁক নিতে পারবে। ঠিক আছে, এই যে এটি হচ্ছে আমাদের এখানকার সিদ্ধান্ত, আর বেনাপোল এক্সপ্রেস কিন্তু পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসের প্রায় শেষ অংশে চলে এসেছি। তাহলে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সামগ্রিক আলোচনা সম্পন্ন করলাম। চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা তাত্ত্বিক এবং কিছু সমস্যা সংকুল আলোচনা করেছি, কিছু নমুনা সমস্যা দেখেছি এবং তাদের সমাধানের পদ্ধতি দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে এই করোনা ভাইরাসের হাত থেকে দূরে থাকো।